ছি, এমন ভাব করছিস যেন তোকে ঝাপটে ধরে চুমু খেয়েছি। তুই চাইলে কিন্তু চুমু খেতেও পারি। কি হবে নাকি একটা টক ঝাল মিষ্টি চুমু? সাদির কথা শুনে লজ্জার আভা ছড়িয়ে পড়ে রুহির গালদয়ে। রুহি সাদিকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলল, সরুন তো অসভ্য অসাধু লোক, তখন থেকে কি আবোলতাবোল বকছেন? সাদি রুহির অপ্রস্তুত মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুব সুন্দর করে সেজেছে মেয়েটি, পিঠ সমান খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে ডার্ক লিপস্টিক। সাদি ঢোক গিলল, ইচ্ছে করছে রুহির এই গোলাপি ঠোঁটের স্বাদ নিতে। সাদি রুহির গাল হাতে রাজলা করে ধরে ভারিক্কি গলায় বলে, জানু। সাদির এমন আবেগময় ডাক উপেক্ষা করতে পারে না রুহি। সে আনমনে বলে উঠে, তোর এই সফট কোমল ঠোঁটে একটা চুমু খাই। সাদির এমন কথা শুনে বিস্ময় চোখ কপালে উঠে রুহির। মুহূর্তেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মেয়েটির। সে এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি বলছেন? প্লিজ সরুন। সাদি সরল না, রুহিকে আরও নিজের সাথে চেপে ধরে বলল, প্লিজ। হাঁপানি রুগী। রুহি ভীত হয়ে সাদির থেকে ছোটার জন্য ছটফট করে উঠল, কম্পিত গলায় বলল, না। সাদি রুহির পানে চেয়ে কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলল, প্লিজ জানু, একবার, শুধু একবার প্লিজ। রুহি লজ্জায় হাঁসফাঁস করে, কাপা কাপা গলায় বলে, না, কেউ দেখে ফেলবে সাদভা। রুহির বুলি বন্ধ হয়ে গেল পুরুষালী এক জোড়া উষ্ণ ঠোঁটের অস্তিত্বে। চমকায় থমকায় রুহি, বিস্ফোরণ ঘটে নেত্রে। সাদি যে এতটা ফাস্ট এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে ধারণা ছিল না মেয়েটির। সাদি প্রথমে নরম করে ধরলেও ক্রমশই দৃঢ়তা বাড়বে না। প্রিয় নারীকে কাছে পেলে কি আর ছেড়ে দিতে ইচ্ছে করে? এই মেয়েটিকে পাওয়ার জন্য কম কাঠঘর পোহাতে হয়েছে তাকে। রুহি লজ্জায় চোখ খিচে শক্ত হয়ে রইল। ভেতরে অর্ণকে কোথাও না দেখে বিন্দু আবার ফিরে আসে রুহির কাছে। নিশ্চয়ই যেতে দেরি হওয়াতে লোকটা তাকে না পেয়েই কোথাও চলে গেছে। আল্লাহই জানে আজ তার কপালে কি আছে। এসব হাবিজাবি ভাবতে ভাবতেই বিন্দু রুহির কাছে যাচ্ছে। রুহিকে পূর্বের স্থানে না দেখে কপাল গোটায় বিন্দু। আশ্চর্য, এ আবার কোথায় গেল? হঠাৎ বিন্দুর চোখ পড়ল পিলারের আবছা আলোয়। থমকে যায় সে, বিস্ময় চোখ দুটো চড়কগাছ তার। লজ্জায় কান গরম হয়ে যায় বিন্দুর। সাদি যে তাকে মিথ্যা বলে এখান থেকে ভাগিয়ে দিয়েছে বেকুব মেয়েটি কেবল উপলব্ধি করতে পারল। বিন্দু দাঁড়াল না, এক ছুটে বাড়ির ভেতরে চলে গেল। একটা প্রগাঢ় চুম্বন শেষে সাদি রুহির ঠোঁট ছেড়ে দিল। নেশাক্ত চোখে চাইল প্রেয়সীর লাজুক মুখশ্রীর পানে। কেমন তিরতির করে কাঁপছে রুহির ঠোঁটজোড়া। বন্ধ চোখের পাতাও কাঁপছে। সাদি ঠোঁট কামড়ে হেসে রুহির কম্পিত ঠোঁটে পুনরায় ওষ্ঠযুগল ডুবিয়ে দিল। ফের কেঁপে ওঠে রুহি। চারপাশে এত মানুষ যদি কেউ দেখে ফেলে। ভয়ে কলিজা শুকিয়ে গেল তার। সাদি রুহির ঘাড়ে হাত রেখে খুবই সফট করে আঁকড়ে রেখেছে রুহির ওষ্ঠযুগল। দীর্ঘক্ষণ পর ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস টানে জনেট। রুহির সংস্পর্শে এসে সাদির ভেতরে অবাধ্য ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে উঠেছে। রুহিকে আরও গভীর করে পেতে ইচ্ছে করছে। সাদি ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, চল না জানু, আমরা বিয়ে করে ফেলি। তোকে যে আমার একান্ত করে চাই, খুব করে চাই। রুহির মুখে ভাষা নেই, লজ্জায় কেবল হাঁসফাঁস করে। হাঁপানি রুগীট। নরম সুরে ডাকল সাদি। রুহি মৃদু আছে সাড়া দিয়ে বলল, আমার তোকে চাই, তুই কেন বুঝিস না? আই নিড ইউ সো মাচ, আমার এখন তোকে প্রয়োজন। কেন বিয়ে করতে চাইছিস না তুই? আমার কষ্ট তোর চোখে পড়ে না? বেশ অসহায় শোনায় সাদির কণ্ঠস্বর। রুহির খারাপ লাগে। বেশ কিছুদিন ধরেই সাদি এই একটা কথাই বলছে। সে কি চায় না সাদিকে বিয়ে করতে। বলেছে তো ফাইনাল এক্সাম শেষ করেই বিয়েটা করবে। তার আগেই সাদি বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে। আমতা আমতা করে রুহি। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতেই চমকে উঠে রুহি। সদর দরজা পেরিয়ে মেহমানরা কথা বলতে বলতেই বেরিয়ে যাচ্ছে। সাদির হাত আলগা হতেই রুহি সাদিকে ঠেলে দিয়ে ছুট মেরে পালিয়ে যায়। ভয়ে লজ্জায় বুকটা কেমন দুরুদুরু করছে রুহির। সাদি চোখ মুখ কুঁচকে রুহির গমন পানে তাকিয়ে আছে। বেয়াদব মেয়েটা তার অনুভূতিগুতে পানি ঢেলে এভাবে পালিয়ে যেতে পারল। ড্রয়িং রুমের সোফায় বিন্দু বসে আছে একা। রুহি তো মহা ব্যস্ত, আর বৃষ্টিটা যে কোথায় গেল কে জানে। এখানে কাউকে চেনেও না, একা একা করবে তাই বাকি। বিন্দুর কল্পনা জল্পনার মাঝেই কেউ এসে ধরাম করে তার বসে পড়ল। ঘাড় ঘুরিয়ে চাইল সে, রুহিকে হাঁপাতে দেখে চোখ কুঁচকে এলো বিন্দুর। পরমুহূর্তেই মনে মনে হাসল। না জানার ভান করে রুহির ঠোঁটের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে তোর ঠোঁটে?
কেমন লাল লাল দেখাচ্ছে, দেখি দেখি ওটা কাটা দাগ না। কথাটা বেশ চিন্তিত গলায় বলল বিন্দু। রুহি ভরকে গিয়ে ছিচকে দূরে সরে গেল। ঠোঁটে হাত দিয়ে চেপে ধরে আমতা আমতা করে বলল, কই কি? কিছু না। আচ্ছা বুঝলাম কিছু না, কাছে আয় দেখি কি হলো। রুহি ঠোঁট থেকে হাত সরায় না। বিন্দু বেশ মজা পাচ্ছে রুহির অপ্রস্তুত মুখখানি দেখে। কার ঠোঁটে কি হলো আবার? কথাটা বলতে বলতেই বৃষ্টি এসে রুহি আর বিন্দুর মাঝে বসে পড়ল। রুহির মুখটা দেখার মতো হলো তখন। বিন্দু মিটি মিটি হাসছে। বৃষ্টি ভ্রু কুচকে বলে উঠে, কি রে, কার ঠোঁটে কি হলো বললি? কি হয়েছে? রুহি তড়িৎ গতিতে উঠে দাঁড়াল। রাগী গলায় বলল, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। অসভ্যর দল, কারো ঠোঁটে কিছু হয়নি। একবার হাতের কাছে পাই অসাধু ইতর লোক, আপনার একদিন তো আমার একদিন। সাদিকে বকতে বকতেই গটগট করে চলে গেল রুহি। আর এরাও আছে দেখছিস, ভালো কথা, এত ইনভেস্টিগেশন করার কি আছে আশ্চর্য। রুহিকে চলে যেতে দেখে বৃষ্টি কপাল কুঁচকে বলে, এর আবার কি হলো রে, এভাবে রাগ করে চলে গেল কেন? আরে বাদ দে না ওর কথা, তুই এতক্ষণ কোথায় ছিলি? বিন্দু রুহির বিষয়টা এড়িয়ে জিজ্ঞেস করল। কি দরকার রুহিকে লজ্জায় ফেলার? বৃষ্টি রুহির দিক থেকে দৃষ্টি সরিয়ে বলল, মায়ের সাথে নতুন ভাবির রুমে গিয়েছিলাম। ওহ, ছোট্ট করে বলল বিন্দু। সেও দুইবার চক্কর দিয়ে এসেছে সেখান থেকে। নতুন বউয়ের সাথে তাকে মারিদ পরিচয় করিয়ে দিয়েছে বন্ধুর বউ হিসাবে। ভীষণ মিষ্টি এবং খুবই মার্জিত তার ব্যবহার। বিন্দু কিছুক্ষণ গল্প করে এসেছে। এখানে আসার পর থেকে অন্যর টিকিটাও দেখা গেল না, গেলটা কোথায় লোকটা? বৃষ্টি আর বিন্দু গল্পের মাঝেই পুনরায় রুহি এসে পাশে বসে। মেয়েটির ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দেখে বিন্দু মুচকি হাসল। তার ঠোঁটেও আজকে ডার্ক লিপস্টিক লেপটে রেখেছে অন্যর দেয়া দত্তের চিহ্ন ঢাকার জন্য। তিনজন বসে গল্পে মশগুল হয়ে গেল। মারিদের বিয়েতে আলম ভিলার সবাই এসেছে। বৃষ্টি গতকাল চলে গিয়েছিল, আবার বাবা মায়ের সাথে রিসিপশনে এসেছে। অনুষ্ঠান শেষ, আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। বৃষ্টি রুহির আর বিন্দুর থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে নামার সময় গাউনের নিচের অংশ পায়ের সঙ্গে বেঁধে হুমড়ি খেয়ে পড়ে। চোখ বুজে মৃদু গলায় চেঁচিয়ে উঠল বৃষ্টি। তবে পড়ে যাবার আগেই কেউ ছুটে এসে মেয়েটাকে পড়ে যাবার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। বৃষ্টি ফট করে চোখ মেলে তাকাল। বেচারা মেহেদী বৃষ্টিকে বাঁচাতে এসে অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলল। তখন তড়িঘড়ি করে বৃষ্টিকে পড়ে যাবার হাত থেকে রক্ষা করতে তার দুহাত দিয়ে ঠেকাতে গিয়ে হাত দুটো পড়ল বৃষ্টির বক্ষবন্ধনীর উপরে। আচমকা এমন আপত্তিকর ঘটনায় বৃষ্টির এবং মেহেদীর চোখ ছানাবড়া হল। মেহেদীও বিব্রত হয়ে ফট করে হাত সরিয়ে নিল। জনেই অপ্রস্তুত আর লজ্জায় পড়ল। লজ্জায় লাল বৃষ্টি আর দাঁড়াল না, গাউন উঁচিয়ে ছুটে নেমে গেল পরের সিঁড়িগুলো বেয়ে। মেহেদী আহাম্মক হয়ে একবার হাতের দিকে তো একবার বৃষ্টির চলে যাওয়ার দিকে তাকাল। মেয়েটিকে আপনি চিনেন নাকি? হঠাৎ অপরিচিত কারো কণ্ঠস্বর শুনে সোজা হয়ে দাঁড়ায় মেহেদী। ঘাড় ঘুরিয়ে চাইতেন, দেখল কালকের সেই ছেলেটা, যে বৃষ্টির দিকে বেকুবের মতো তাকিয়েছিল। মেহেদীর ভাবনার অবসান ঘটে সেই ছেলেটার কথায়। চিনেন নাকি তাকে? মেহেদী কপাল কুঁচকে বলে উঠে, কেন, একটু কাজ ছিল। চিনেন? ছেলেটার কথায় ললাটে ভাঁজ পড়ে মেহেদীর। সে এবার ছোট্ট করে বলল, ছেলেটা বোধ হয় খুশি হল। সে খুশি হয়ে বলে উঠল, মেয়েটির পরিচয় কি? ফোন নাম্বারটা একটু এনে দিতে পারবেন? ফোন নাম্বার? কপাল কুঁচকে এলো মেহেদীর। সে থমথমে গলায় প্রশ্ন ছুড়ল, কেন? মালটা হেব্বি সুন্দর, আমার ভীষণ মনে ধরেছে। ওর পরিচয় বা ফোন নাম্বার একটু জোগাড় করে দিবেন, বিনিময়ে আপনাকে আমি খুশি করে দিব। ছেলেটার কথায় মাথায় আগুন ধরে যায় মেহেদীর। সে খপ করে ছেলেটার শার্টের কলার চেপে ধরে ক্রুদ্ধ গলায় বলল, শুয়ারের বাচ্চা, তুই জানিস ওকে? তোর সাহস হলো কি করে ওর দিকে কুঞ্জর দেয়ার? আকস্মিক আক্রমণে চমকে উঠে ছেলেটা, ভড়কে যাওয়া গলায় বলে, সরি ভাই, আপনার বোন জানলে আর এমন কথা বলতাম না। ছেলেটার কথাগুলো মেহেদীর রাগকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। সে ছেলেটির কলার আরও শক্ত করে ধরে তিরিক্ষি গলায় বলল, কুত্তার বাচ্চা, বউ হয় আমার বউ, ওর দিকে আর একবার চোখ দিলে না, তোর চোখ গেলে আমি মার্বেল খেলব। ছেলেটার এবার চমকাল। শেষ পর্যন্ত কিনা স্বামীর কাছেই বউয়ের নামে এমন কথা বলল। ছেলেটা আমতা আমতা করে বলল, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আসলে সে বিবাহিত, আমি জানতাম না। তার বিবাহিত কোনো চিহ্ন নেই তো, তাই বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন।
মেহেদি কলার ছেড়ে দিতেই ছেলেটা দ্রুত প্রস্থান করল। রাগে ফুঁসছে মেহেদি, ছেলেটা নতুন বউয়ের কাজিন নয়তো ওর চেহারার নকশাই বদলে দিত সে। আর কি বলে গেল বিবাহিত তার কোনো চিহ্ন নেই। ঠিকই তো, আজকে সে বেয়াদব মেয়েটার সারা গায়ে বিবাহিতর সিল মেরে দিবে, যাতে তাকে দেখেই বোঝা যায় সে বিবাহিত। প্রয়োজনে তার নাম লিখে দিবে গর্দব মেয়েটির সারা গায়ে। মানুষ দেখলেই যেন বোঝে এটা শুধু তার। দাওয়াত খেয়ে কেবলমাত্র বাসায় এসেছে বৃষ্টি। গরমে ঘেমে নিয়ে একাকার, বৃষ্টি গা থেকে ওড়নাটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে গেল কারবারের কাছে। ড্রয়ার খুলে একটা মসৃণ টি শার্ট আর প্লাজো বের করল। ক্লান্তিতে আর ওয়াশরুমে যেতে ইচ্ছে করছে না। ওখানে দাঁড়িয়েই গাউনের চেনোটা খুলে সেটা শরীর থেকে টেনে খুলে ফেলল। এমন সময় ধরাম করে দরজা খুলে আবার বন্ধ হওয়ার আওয়াজ হল। আকস্মিক ঘাড় ঘুরিয়ে তাকাতে মেহেদিকে দেখে চমকে উঠে বৃষ্টি। বৃষ্টির শরীরে তখন শুধু একটা কালো অন্তর্বাস, যা দেখে মেহেদি নিজেও থমকায়। জনেই অপ্রস্তুত হয়ে পড়ে। বৃষ্টি তড়িঘড়ি লম্বা গাউনটি শরীরে পেঁচিয়ে ধরে। মেহেদি প্রথমে অস্বস্তি বোধ করলেও সেই ছেলেটার কথা মনে পড়তেই কিরমির করে বৃষ্টির দিকে তাকাল। তার অধিকার আছে না, সে মোটেও চোখ সরাবে না। বৃষ্টির শরীর রাগে দুঃখে ফুঁসছে। সে কোনোমতে নিজেকে আড়াল করে ফুঁসে ওঠে বলে, এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, যখন তখন ডাকাতের মতো ঢুকে পড়িস কেন? কোনো কমনসেন্স নেই? বের হ আমার রুম থেকে, বের হ বলছি। মেহেদির কানে কিছুই এফেক্ট করেল না। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বৃষ্টির নরম বিছানায় শুয়ে পড়ল। ভড়কে যায় বৃষ্টি। মেহেদি শুয়ে মাথা কাত করে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আমার সামনে এত ধাকাধাকির কি আছে? কিছুদিন পর তো এমনিতেই আমি সব কিছু দেখব। কথাটা কর্ণচোবর হতেই চোখ বড় বড় হল বৃষ্টির দাড়ি। সে রাগী গলায় বলল, কি আবলতা বল বকছিস? নেশা টেশা করছিস নাকি? বের হ আমার রুম থেকে, নয়তো আমি কিন্তু মাকে ডাকব। মেহেদি এক চুলো ভয় পেলে না। বৃষ্টির আপাদমস্তক নজর বুলিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, ঠিকই বলেছিস, তোর এই মাখনের মতো শরীর দেখে নেশা চড়ে গেছে। শরীরটা কেমন হট হট লাগছে দেখ। বৃষ্টির কান ঝা ঝা করে উঠল। মেহেদির এমন আচরণে হতবাক হল মেয়েটি। মেহেদি তো এমন আচরণ কখনোই করে না। আজকে কি হলো এর? লজ্জায় আর্স্ট হয়ে কাদো কাদো গলায় বলল, এমন করছিস কেন মেহেদি? পাও ধরছি ভাই তোর, প্লিজ বের হ। মেহেদি ধমকের সুরে বলল, হাজবেন্ড হয় তোর হাজবেন্ড, বাংলায় যাকে বলে স্বামী। স্বামীকে কেউ ভাই ডাকে? পাপ লাগবে না মেহেদি প্লিজ, করুণ স্বরে বলে উঠে বৃষ্টি। মেহেদি বলে, আগে পা ধর, তারপর ভেবে দেখব যাব কি না। বৃষ্টির মুখটা চুপসে গেল। সে না জায়গা থেকে নড়তে পারছে না পোশাক পরতে পারছে। বৃষ্টিকে জব্দ করতে পেরে মনে মনে হাসে মেহেদি। অনেক জ্বালিয়েছে তাকে, এবার একটু ঝালানো যাক। মেয়েটি কাঁদবে কাঁদবে ভাব। বৃষ্টির করুণ মুখশ্রীর পানে চেয়ে মেহেদি বলে, আচ্ছা যা, তোর বেয়াদবি মাফ করে দিলাম। সুযোগ দিচ্ছি চেঞ্জ কর, তাড়াতাড়ি করবি, আমার হাতে কিন্তু অত সময় নেই। মেহেদি বিছানায় চিত হয়ে শুয়ে বৃষ্টির ওড়নাটা মুখের ওপর দিয়ে রাখল। বৃষ্টি তড়িঘড়ি করে টি শার্ট পরে নিল। প্লাজো পরার আর সাহস করল না। এই মুহূর্তে মেহেদিকে বিশ্বাস হচ্ছে না তার। ড্রায়ার থেকে আর একটা ওড়না নিয়ে শরীর ঢাকল। ইচ্ছে করছে মেহেদির কল্লাটা ধরে একটা আছাড় মারতে। বৃষ্টি ফোঁস ফোঁস করতে করতেই বেশ রাগী গলায় বলল, কি চাই কি তোর? কেন এমন করছিস? মেহেদি উঠে বসে বলে, চাই তো অনেক কিছুই, তবে আপাতত সিল মারতে এসেছি। সিল? ললাটে ভাঁজ পড়ে মেয়েটির, কপাল কুঁচকে বলে, সিল? কিসের সিল? কাছে আয় বলছি। চক্ষু যুগল বড় বড় করে তাকালো বৃষ্টি, কাছে আয় মানে কি? বৃষ্টি কাপা কাপা গলায় বলল, কাছে আয় মানে? আসতে বলছি আয়। আমাকে উঠতে হলে কিন্তু যেটা করতে আসনি সেটাই করব। মেহেদি ধমক খেয়ে বৃষ্টি ভয় পেয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো মেহেদির কাছে। মেহেদি বৃষ্টির হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। পকেট হাতড়ে এটা ছোট্ট বক্স বের করে আনে। বৃষ্টি গোল গোল চোখ করে তাকিয়েই রয়েছে। মেহেদি বক্স খুলে একটা নাকফুল বের করে এনে বৃষ্টির নাকের পাতার সরু ছিদ্রের রাখতেই চমকে উঠে বৃষ্টি। বাত সেধে কাপা কাপা গলায় বলে, কি করছিস? হুশ, বিরক্ত করবি না আমাকে। মেহেদি জোর করে পরিয়ে দেয় নাকফুল, একইভাবে হাতে দুটো চুড়ি কানে দুল, একে একে সব গহনা পরিয়ে দেয়। বৃষ্টি হতভম্ব হয়ে বসে আছে, কি করছে মেহেদি মাথায় ঢুকছে না তার। মেহেদি মুগ্ধ চোখে তাকিয়ে আছে বৃষ্টির দিকে,
হাতে চুড়ি, নাকে ফুল, অদ্ভুত সুন্দর লাগছে যেন। নোজপিনটা বেশি বড়ও নয় আবার একেবারে ছোটও নয়। এবার সত্যিই মেয়েটিকে বিবাহিত বিবাহিত লাগছে। বৃষ্টির এই রূপ মেহেদীর কাছে একেবারেই নতুন। তার মুখ থেকে আনমনে বেরিয়ে আসে, মাশা আল্লাহ, এটা তুই কি করলি মেহেদী? চোখে মুখে বিস্ফোরণ, কণ্ঠস্বর কাঁপছে মেয়েটির। মেহেদী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ম্যারিড হয়েও আনম্যারিড হয়ে ঘুরে ছেলেদের মাথা খাচ্ছিস, তাই বিবাহিতর সিল মেরে দিলাম। এখন অত টাকা নেই তোর স্বামীর, তাই সিম্পল এই গহনাগুলো দিলাম। খবরদার খুলবি না, খুললে কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে দিলাম। বেরিয়ে গেল মেহেদী। আর বৃষ্টি নিষ্পলক চোখে তাকিয়ে রইল মেহেদীর গমন পানে। তার ভেতরে কি হচ্ছে একমাত্র সেই জানে। ফুল, এই ফুল, উঠো তাড়াতাড়ি, আমাদের সাথে বাড়িতে যাবি। রুহির কণ্ঠস্বর শুনে ঘুম হালকা হল বিন্দুর। রিসিশন থেকে এসেই ক্লান্ত শরীর বিছানায় দিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারিনি সে। পুনরায় রুহির কণ্ঠস্বর শুনে কপালে ভাঁজ পড়ে বিন্দুর। রুহি অর্ণর ফ্ল্যাটে আসলো কি করে? সে কি ভুল শুনছে? বিন্দু চোখ মেলে তাকালো, না ভুল নয়, রুহি দাঁড়িয়ে আছে তার সামনে। অনুষ্ঠানের সেই পোশাকেই। বিন্দু উঠে বসল, অবাক হয়ে বলল, তুই এখানে আসলি কখন? আসবি যখন তখন, আমাদের সাথে আসলি না কেন? তখন কি আর বুঝেছি আসতে হবে? ভাইয়া ফোন করল জরুরি, তাই তো আসলাম। ভাইয়া, কর্নেল সাহেবের কথা বলছিস? বিন্দুর প্রশ্নে মাথা নাড়ল রুহি। হ্যাঁ, এবার তাড়াতাড়ি উঠো, বাইরে বাড়ির গাড়ি দাঁড়িয়ে আছে। রুহি তাড়া দিল। বিন্দু ললাটে ভাঁজ করে বলল, বাড়িতে যাব মানে? উনি কি যেতে বলেছেন? কোথায় সে? ভাইয়া তো সেই কখন চলে গেছে, তাই তো তোকে নিতে এসেছি। চলে গেছে? আকাশ থেকে পড়ল বিন্দু। এক নিমিষেই চোখের ঘুম ঘুম ভাব উবে গেল। সে অবাক হয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, চলে গেছে মানে? কোথায় গেছে সে? জবাবে রুহি বলল, ভাইয়ার ইম্পর্ট্যান্ট ইমেইল এসেছে, তাই তো ভাইয়া তার মিশনে চলে গেছে। আমাকে ফোন করে বলছে তোকে শেখ বাড়িতে নিয়ে যেতে। কেন তোকে বলেনি? কথাখানা কর্ণচোবর হতেই চমকায় থমকায় বিন্দু। সাত আসমান যেন ধসে পড়ে তার মাথায়। অর্ণ চলে গেছে আর সে জানলই না। এই তো কিছুক্ষণ আগেই দুজনে একসাথে ফ্ল্যাটে আসলো। সে একটু ঘুরিয়ে পড়তেই তাকে রেখে পালিয়ে গেল। আখি পল্লব ফেটে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে বিন্দুর। আগের বারও তাকে না জানিয়ে চলে গেছে, এবারেই সেই একই কাজ করেছে। এতটা অবহেলা! ইম্পর্ট্যান্ট যখন যেতেই হতো একবার বলে যাওয়া যেত না? এত তাড়াতাড়ি মুছে গেল বিন্দু। গতকাল রাতেও কত যত্নবান দায়িত্ববান ছিল, কতটা ঘনিষ্ঠ, কত ভালোবাসা ছিল, আর আজকে তাকে ভুলে গেল। একটু আগ পর্যন্ত বিন্দু নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী নারী ভেবেছিল। নিষ্ঠুর লোকটা কি করে পারল তাকে এতটা অবহেলা করতে? বিন্দুকে কাঁদতে দেখে রুহি হতবাক হল। সে অস্থির হয়ে বলে উঠল, এ কি ফুল, তুই কাঁদছিস কেন? ভাইয়া কি তার চলে যাবার কথা জানায়নি? তোকে বলে যায়নি? বিন্দু রুহির কথার জবাব দিল না। সে দিশেহারা হয়ে নিজের মোবাইল খুঁজল, যেটা অর্ণ তাকে সকালেই ফেরত দিয়েছিল। ফোন বালিশের পাশেই পেল। তড়িঘড়ি করে ফোন করল অর্ণর নাম্বারে। কয়েক মুহূর্তের মধ্যেই ফোন রিসিভ হল। ওপাশ থেকে কিছু বলল কিনা বিন্দুর অজানা। কান্নার দাপটে সে কিছুই শুনল না। ডুকরে কাঁদতে লাগল বিন্দু। অর্ণর এই অবহেলা তার সহ্য হল না কিছুতেই। সমস্ত কষ্ট যেন কান্নার সুরে বেরিয়ে এলো। কান্নার দাপটে কথা বলতে পারছে না বিন্দু। বুকটা ফেটে যাচ্ছে অথচ মুখ ফুটে বলতে পারছে না কিছুই। বিন্দু ফোন কানে চেপে ধরে শুধু কাঁদল, বুক ফাটা করুণ সুরে কাঁদতে লাগল। রুহির খুব রাগ হল ভাইয়ের ওপর, তার ফুলকে কাঁদতে দেখে খারাপ লাগল। তবুও সে নীরবে বিন্দুর অভিমানী কান্না দেখল। স্বামী স্ত্রীর মধ্যে সে কিই বা বলবে। কয়েক মিনিট পরতেই আকাশ কাঁপল শাসা তীব্র ধ্বনিতে। হেলিকপ্টারের বিকট শব্দে বিন্দু চৌকিতে উঠে দাঁড়াল। শূন্য থেকে হেলিকপ্টার নিচে নামতে দেখে মোবাইল ফেলে ছুটে গেল নিচের দিকে। হেলিকপ্টার আস্তে আস্তে অর্ণর বিশাল খোলা গার্ডেনে নামল। ভেতর থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো অর্ণ। অর্ণকে দেখেই বিন্দু ঝড়ের গতিতে ছুটে গিয়ে অর্ণর গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। অর্ণর গলা জড়িয়ে জমিন থেকে কয়েক ইঞ্চি শূন্য ঝুলে পড়েছে বিন্দু। অর্ণ বিন্দুর কোমর পেঁচিয়ে ধরে উপরে তুলে নিজের সাথে জড়িয়ে রাখল মেয়েটির নাজুক শরীরখানা। বিন্দু অর্ণর গলা শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি একটা পাষণ্ড, নির্দয়, নির্মম, নিষ্ঠুর পুরুষ, শেখ নওফিল অর্ণ। ডোন্ট ক্রাই চড়ুই, দেখি কান্না থামাও।
বিন্দুর মাথা তুলতে তুলতে গম্ভীর গলায় শুধাল অর্ণ। বিন্দু অর্ণর গলা ছাড়ল না, আরও দ্বিগুণ শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে সে। অর্ণ ফুস করে দম নিয়ে বলল, তোকে কান্না থামাতে বলছি না জান, এই জন্যই কিন্তু বলে যাইনি। চলে আসছি তো, তাও ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস। বিন্দু অর্ণর গলা ছেড়ে অর্ণর সুঠাম বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে মারতে বলল, আপনি খুব খারাপ, খুব। কেন বলে গেলেন না? কেন এত অবহেলা করলেন? কেন একটা বার আমার কাছে বলার প্রয়োজন মনে করলেন না? কালকে সম্পূর্ণ অধিকার দিয়েই আজকে আঘাত করতে শুরু করছিস, কৈফিয়ত চাইছিস। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি রাশভারী স্বর, কিছুই যেন এই মুহূর্তে ভয় পাচ্ছে না বিন্দু। নাজুক হাতে সে অর্ণর বুকে আঘাত করে। হ্যাঁ চাইছি। কেন বললেন আমাকে বলুন, কেন পালিয়ে যাচ্ছিলেন? বিন্দুর গলায় অভিযোগ, অভিমান। অর্ণ বুকে মৃদু ব্যথা পেলেও বিন্দুকে বাধা দিল না। শুধু স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধাল, বলে গেলেই তো ফ্যাচ ফ্যাচ করে কাঁদতি, তোর চোখের পানি দেখে যেতাম কি করে। অর্ণর কথা শুনে বিন্দু ভাঙা স্বরে বলে উঠে, এখন কি আমি কাঁদছি না হাসছি আমি? আপনার হৃদয়টা এত পাষাণ কেন শেখ সাহেব? অর্ণ শান্ত স্বরে বলল, শান্ত হও পাখি, আমার কাছে বেশি টাইম নেই। আমার যাওয়াটা ভেরি আর্জেন্ট। তুমি রুহির সাথে শেখ বাড়িতে চলে যাও। বিন্দুর কান্না থেমে গেলেও থেকে থেকে হেঁচকি তুলছে এখনও। বিন্দু অর্ণর বুকের কাছে শার্ট খামচে ধরে উত্তেজিত হয়ে অস্থির গলায় বলল, আমাকে ফেলে চলে যাবেন না শেখ সাহেব। অর্ণ বিন্দুর দু গাল হাতে রাজলায় তুলে বিন্দুর কম্পিত ওষ্ঠযুগল দখল করে নেয়। নিজের রাজত্ব চালায় বিন্দুর নরম কোমল ঠোঁটে। বিন্দু শান্ত হয়ে গেল মুহূর্তেই, আবেশে চোখ বুজে ফেলে অর্ণর বুকের কাছের শার্ট খামচে ধরে রাখে। একটা প্রগাঢ় চুম্বন করে অর্ণ বিন্দুর ঠোঁট হতে সরে গিয়ে শিরদাঁড়া ঝুঁকে বিন্দুর কপালে কপাল ঠেকিয়ে ভারিক্কি গলায় বলল, জাস্ট আ ফিউ ডেজ লেটার, আই উইল কাম ব্যাক টু ইউ এগেইন। অপেক্ষা করবি না আমার জন্য? বিন্দু লাজুক গলায় ফিসফিস করে বলল, করব, করব। আপনি আবার কবে ফিরে আসবেন কর্নেল সাহেব? অর্ণ বিন্দুর ললাটে ঠোঁট ছোঁয়ায় শান্ত স্বরে বলে, খুব তাড়াতাড়ি, নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে রাখো। আমরা কিন্তু 3 মাস, বছরের ভালোবাসা 3 দিনে দেয়ার ক্ষমতা রাখি। এবারের মতো উইক হয়ে পড়লে কিন্তু চলবে না। নরম আদরে কিন্তু আমার পোষাবে না। নিস্তব্ধ রাত, শহরটা একদম শান্ত। রাতের আকাশে যেন প্রাণ নেই, তারা সব নিভে গেছে অনেক আগে। ম্লান চাঁদটাও আজ অদ্ভুত ভারী মেঘে ঢাকা, আলো ছড়ায় না, শুধু ফিকে ছায়া ফেলে। অদূরে রাস্তার পাশে বাতিগুলো মৃদু কাঁপছে, যেন তারাও ক্লান্ত, নিঃশেষ। বিন্দু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, লম্বা এলোমেলো চুলের ফাঁকে হাওয়া এসে মৃদু আছে দুলিয়ে যাচ্ছে, কিন্তু বিন্দুর চোখের গভীর শূন্যতা নড়ে না। নিস্তব্ধ শহরের বুক চিরে মাঝে মাঝে কুকুরের হালকা শব্দ ভেসে আসে, কিন্তু সেগুলোও আজ কেমন যেন নির্বাক শোনায়। চার্জ ফুরিয়ে যাওয়া মোবাইলের মতো আকাশ অন্ধকার, অনিশ্চিত, নিঃশব্দ। ঠিক সেরকমই নিঃশেষ মনে দাঁড়িয়ে আছে বিন্দু। তার চারপাশে শুধু শূন্যতা আর অচেনা এক হাহাকার। অদূরে ওই অন্ধকার আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো হাতের মুঠোয় চেপে রাখা মোবাইল ফোনের পানে। আবছা অন্ধকারে ফোনের আলোয় বিন্দুর অশ্রুসিক্ত নয়ন স্পষ্ট হল। সে কাঙ্ক্ষিত নাম্বারটিতে ডায়েল করে কানে চাপল। বরাবরের মতোই নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। বিন্দুর টলমলে নয়ন ভেদ করে অশ্রু গড়িয়ে পড়ে। বিন্দু বেলকনির গ্রিল শক্ত করে ধরে অন্ধকার আকাশের পানে চেয়ে কষ্টভারাক্রান্ত গলায় বলে উঠে, আপনি কোথায় হারিয়ে গেলেন কর্নেল সাহেব? আপনি তো বলেছিলেন খুব তাড়াতাড়ি ফিরবেন, অথচ এখনও এলেন না। একটা খোঁজও না, একটা টেক্সট, একটা ফোনও, কিছুই না। আপনার প্রতিশ্রুতিটাও কি শুধু মেঘের মতো ভেসে গেল? আমি প্রতিদিন অপেক্ষা করি, অথচ আপনার কোনো পদধ্বনি শুনি না। আপনার নীরবতা আমার বুকের ভেতরটা ফাঁকা করে দিচ্ছে, কর্নেল সাহেব। যদি জানতাম আপনার না ফেরার অপেক্ষায় আমি একা পড়ে থাকব, তবে হয়তো আপনার কথায় বিশ্বাসই করতাম না। বিন্দু দেয়ালে পিঠ ঠেকিয়ে আস্তে আস্তে হাঁটু মুড়ে বসে পড়ল। ডুকরে কেঁদে ওঠে, বিড়বিড় করে বলল, আমি কি এতটুকুও প্রাপ্য নই? আপনার একটা ফোন, একটু সময়, একটুখানি খবর। আমি যে আপনাকে আঁকড়ে বেঁচে আছি, আর আপনি আমাকে নিঃসঙ্গতায় ডুবিয়ে রাখলেন। আপনার নীরবতা আমার বুকের ভেতরটা ফাঁকা করে দিচ্ছে, কর্নেল সাহেব। এ কেমন শাস্তি দিচ্ছেন আপনি আমাকে? আপনি কি বুঝতে পারেন না, আপনার এই অবহেলা আমার হৃদয়কে প্রতিদিন ধীরে ধীরে ভেঙে দিচ্ছে? আপনার এই দূরত্ব, এই নিস্তব্ধতা, একটু একটু আমাকে শেষ করে দিচ্ছে। কথা দিয়েও কেন কথা রাখলেন না?
কেন এত অবহেলা করছেন আমায়, কর্নেল সাহেব? আপনার এই অবহেলা যে আমার কাছে মৃত্যু সমতুল্য যন্ত্রণার। রাত গভীর, নিস্তব্ধতা যেন চারপাশকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সেই নিস্তব্ধতার ভেতরেই বসে আছে বিন্দু, ভাঙা হৃদয়ের ভারে অসহায়। চোখের জলে ভিজে গেছে তার ওড়না, বারবার হাতের পাতায় মুছতে গিয়েও শেষ হয় না সেই জল। মনে হয় বুকের ভেতর থেকে কোনো এক অন্তহীন নদী ফুঁড়ে বেরিয়ে আসছে। অভিমানে ভরা মনটা শুধু প্রশ্ন ছুড়ে যায়, কেন করল অন্য এমন? যন্ত্রণায় ভরিয়ে দিয়ে করে গেল জীবনটাকে। কোনো কেন কেন উত্তর নেই, শুধু নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস। অপেক্ষা যেন দুঃসহ শিকল হয়ে তাকে বেঁধে রেখেছে। রাত নীরব, জীবনও নীরব। আর সেই নীরবতার ভেতরেই বিন্দুর বুকফাটা কান্না গোপনে ভেসে চলে, অদৃশ্য স্রোতের মতো, অন্তহীন এক যন্ত্রণা হয়ে। রাতের নিস্তব্ধতায় মিলিয়ে যায় বিন্দুর বুকফাটা আর্তনাদ আর অভিমানী কান্না। ভোর অনেক আগেই ফুটেছে, রাতের নিস্তব্ধতা মুছে শহর জেগে উঠছে কোলাহলে। মেহেদী বৃষ্টির রুমের সামনে দাঁড়িয়ে আছে, গায়ে মেরুন রঙের টি-শার্টখানা এলোমেলো, দুচোখের পাতা ঘুমে ভার। গত 15 দিন আগে চাচার সাথে বিজনেসের কাজে সিলেট গিয়েছিল। ভোর রাতেই এসেছে বৃষ্টির মুখটা দেখার জন্য, ভেতরটা কেমন ছটফট করছে। মাহবুব আলম পুলিশের চাকরি করায় দরুন নিজস্ব ব্যবসায়ী কাজে নজরদারি করতে পারে না। বৃষ্টিরও ভাই নেই, ছেলে বলতে মেহেদী একাই, ছোট জন তো একেবারেই ছোট্ট। তাই চাচার সঙ্গে ব্যবসার হাল ধরতে হচ্ছে তাকে। সেও সানন্দে যাচ্ছে, বেচারা বিয়ে করেছে, টাকা পয়সার প্রয়োজন আছে না। এই 15টা দিন মেহেদী যে কিভাবে কাটিয়েছে তা কেবল সেই জানে। বৃষ্টিকে এক পলক না দেখতে পেলে বোধহয় প্রাণটাই বেরিয়ে যাবে ভাব। কতবার যে গ্যালারি ঘেটে আগের ছবিগুলো দেখেছে। এবার মেয়েটির কিছু নতুন ছবি তুলে রাখবে ফোনে, যেগুলো বৃষ্টির অনুপস্থিতি দেখবে সে। কি আশ্চর্য মেয়েটা, তাকে কি জাদু করল? তাকে ছাড়া তো আজকাল থাকাই দায় হয়ে যাচ্ছে। বৃষ্টির ঘরের দরজা ভিড়িয়ে রাখা, মেয়েটি কি এখনও ঘুম থেকে ওঠেনি নাকি? ও তো বেলা করে ওঠে না। না ঘুমিয়ে সকাল সকাল এখানে দাঁড়িয়ে আছো কেন? হঠাৎ পেছনে থেকে চাচির কণ্ঠস্বর শুনে লাফিয়ে ওঠে মেহেদী, আমতা আমতা করে বলে। বৃষ্টির কাছে এসেছিলাম একটু কাজে। ও কি ঘুম থেকে ওঠেনি? জবাবে ভদ্রমহিলা বললেন, ও তো বাড়িতেই নেই, উঠবে কি? বাড়িতে নেই? কোথায় গেছে? অবাক হয়ে বলে ওঠে মেহেদী। ঝর্ণাকে আনতে গিয়েছে কালকে বিকেলে, এই তো সকালেই চলে আসবে। অসন্তুষ্ট হল মেহেদী, এবারও মেয়েটিকে এক পলক দেখতে পারল না সে। মেহেদী রুক্ষ গলাতেই বলল, আপাকে আনতে যাওয়ার হলে অন্য কেউ কি ছিল না? ওকে একা কেন পাঠিয়েছেন ছোটমা? আর কখনো আমার অনুমতি ছাড়া ওকে বাহিরে পাঠাবেন না। যেখানে যা প্রয়োজন হবে আমাকে বলবেন। মেহেদীর কথা শুনে অবাক হলেন না ভদ্রমহিলা। এভাবেই ছোটবেলা থেকেই শাসন করে মেহেদী বৃষ্টিকে। ভাই বোনের সম্পর্ক তো এমন হওয়াটাই উচিত। তিনি হেসে মমতার কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা বাবা, আর পাঠাবো না। বোনের জন্য এত চিন্তা, এত ভালোবাসা। বিয়ে দিয়ে থাকবি কিভাবে? কে করতে আসবে ওকে বিয়ে? তার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব না। বিড়বিড় করে বলে মেহেদী। মাসুমা বেগমের কর্ণগোচর হল না সেই কথা। সে তার কাজে রান্নাঘরের দিকে চলে গেলেন। মেহেদী নিজের রুমে ফিরে যেতে ধরেও কেন যেন থেমে গেল। আধখোলা দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে, সারা রুমে যেন বৃষ্টির নিজস্ব ঘ্রাণ মো করছে। মেহেদী চোখ বন্ধ করে দেয়। বৃষ্টির রুমে চোখ বুলাতেই মেহেদীর হাসি পেল। কোনো এক সময় তার সাথে ঝগড়া করে বৃষ্টি এই রুমে এসে ঘাপটি মেরে বলবে, এটা আমার বাবার বাড়ি, আপনার বাড়িতে যাব না আমি। হঠাৎ মেহেদীর নজর পড়ল বৃষ্টির পড়ার টেবিলে সেই ডায়েরিটাতে, যেটা সেদিন বৃষ্টি তাকে দেখে লুকিয়ে ফেলেছিল। মেহেদীর মন খচখচ করে ওঠে, কারো পার্সোনাল জিনিস বিনা অনুমতিতে ধরা উচিত নয়। তবুও দ্বিধা দ্বন্দ্ব নিয়ে এগিয়ে গেল মেহেদী। মনের গহীন থেকে কেউ যেন বলে উঠল, অনুমতির কি আছে? বৃষ্টির সবকিছু জানার অধিকার আছে তার। মেহেদী হাতে তুলে নিল মোটা ডায়েরিটা। পড়বে না পড়বে বলেও প্রথম পৃষ্ঠাটা উল্টায়, রঙিন কালি দিয়ে, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা, ওয়ান সাইডেড লাভ, ওয়ান সাইডেড লাভ। হঠাৎ মেহেদীর বুকটা কেঁপে উঠল। তার মানে বৃষ্টি কাউকে ভালোবাসে? বুক কাঁপছে মেহেদীর। সে কাঁপা কাঁপা হাতে দ্বিতীয় পৃষ্ঠা উল্টায়, কালো কালির কিছু অগোছালো হাতের লেখা, দেখেই মনে হচ্ছে অনেক আগের হাতের লেখা বৃষ্টির। আমার নাকি যেন হয়েছে, কিছু খেতে ইচ্ছে করে না, কিছু ভালো লাগে না, বুকের ভেতর কেমন কেমন লাগছে। কেন বলতো? আচ্ছা, আমার কি বড় কোনো অসুখ হয়েছে?
ব্যাস এতটুকুই লেখা। মেহেদীর ললাটে ভাঁজ পড়ল লেখাটুকু পড়ে। কিছুই মাথায় ঢুকল না তার। কিসের ইঙ্গিত করেছে বৃষ্টি, কিসেরই বা অসুখ তার? মেহেদী পাতা উল্টায়, সেই অগোছালো হাতের লেখাই। আজকাল তোকে নিজের রাজকুমার মনে হয় কেন বলতো? কি হলো আমার? পৃষ্ঠা খালি, আর কিছু লেখা নেই। মেহেদীর ভ্রু কুঁচকে যায়। মেহেদী একটা জিনিস খেয়াল করে, এখানে বৃষ্টি বারবার সেই অজ্ঞাত ব্যক্তিকে তুই সমর্থন করছে। মানে সে বৃষ্টির সমবয়সী? কিন্তু কে হতে পারে? রোহান না তো? মেহেদী গভীর চিন্তায় পড়ে গেল। এখানে বৃষ্টির হাতের লেখা দেখেই তো মনে হচ্ছে 8-9 থাকাকালীন লিখেছে, তখন তো রোহানের সঙ্গে পরিচয়ই হয়নি। না রোহান হবে না অন্য কেউ হবে, কিন্তু কে সে? মেহেদী আবার পাতা উল্টায়। এবারের হাতের লেখা বেশ গুছানো। মানে এটা বেশি আগের না। মেহেদী পড়তে শুরু করল। ইয়েস, আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ হার। আমি অনুভব করছি আমি তোকে ভালোবেসে ফেলেছি। নয়তো তোর সাথে সময় কাটাতে কেন ভালো লাগে, তোকে দেখতে ভালো লাগে, তোর কণ্ঠস্বর শুনতে ভালো লাগে, তোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, আবার তোকে না দেখলে অস্থির লাগে। এগুলো কি ভালোবাসার লক্ষণ না? তুই জানিস তোর রুমে তোকে লুকিয়ে চুকিয়ে কতবার দেখতে গিয়েছি। আচ্ছা, তোর মনে আছে সেদিন ধরাও পড়েছিলাম? হা হা হা, সেদিন কি ভয়টাই না পেয়েছিলাম। মনে হচ্ছিল এই ধরা খেয়ে গেলাম, এই বুঝি তুই বুঝে ফেলিস সব। মেহেদীর চক্ষুতে ভেসে উঠল স্মৃতির পাতায় কিছু দৃশ্য। একদিন মেহেদী স্কুল চত্বরে কিছু একটা করছিল, তখন মেবি নবম শ্রেণীতে পড়ে। বৃষ্টিকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেহেদী কপাল কুঁচকে বলেছিল, অমন হাবলার মতো তাকিয়ে আছিস কেন? মেহেদীর কথা শুনে হকচকিয়ে গিয়েছিল বৃষ্টি। অদ্ভুত সুরে বলেছিল, আজকাল তোকে দেখতে কেন যেন খুব ভালো লাগছে। মেহেদী ছোট ছোট চোখে তাকিয়ে বলেছিল, মাথার স্ক্রু কি দিলে হয়ে গেল নাকি? বৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে ছোট করে বলেছিল, হ্যাঁ, তোর জন্য। কি বিড়বিড় করছিস? মেহেদীর ধমকে চমকে উঠে বৃষ্টি। জিভ কাতর সে, ইষ্টি থেকে কি বলে ফেলছিল। বৃষ্টি নিজেকে সামলে বলে, ক কিছু না কিছু না, চল চল ক্লাসে যাই। হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে মেহেদী, বুকের ভেতর কেঁপে উঠল যেন। সে ব্যস্ত হাতে ফের পৃষ্ঠা উল্টায়। ঝর্ণা আপুর বেবিটা খুব কিউট, তাই না? আমাদেরও এমন একটা বেবি হলে কেমন হবে বলতো? তোকে বাবা ডাকবে আর আমাকে মাইশ ভাবতেই বুকের মাঝে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। আচ্ছা, আমরা তো সমবয়সী, আমার কি কখনো এক হতে পারবো? মেহেদী কাপা হাতে ফের আবারও পাতা উল্টায়। তুই আমাকে কেন ভালবাসলি না? কেন দেখলি না আমি তোকে কতটা ভালোবাসি? কেন আমার বন্ধুর দিকে নজর দিলি? তোকে আমি চিনি, একসঙ্গে খাই, একসঙ্গে চলি। তুই কি মনে করিস তোর মনের গোপন খবর আমি জানি না? তুই যে বিন্দুকে পছন্দ করিস আমি এটা বুঝতে পারি। আমার বড্ড কষ্ট হয় ওর জন্য, তোকে অস্থির হতে দেখে, ওর সব বিষয়ে এত কেয়ার করতে দেখে আমার ভীষণ কষ্ট হয়, বিশ্বাস কর। আমার কলিজায় লাগে, আমি সহ্য করতে পারি না। কেন আমাকে ভালবাসলি না? জবাবদিহি চাইব না, কখনো তোকে জানাবো না, শুধু বলবো আল্লাহ তোর মনের আশা পূরণ করুক, তোরা এক হ। আমি তো তোকে পাবো না, তুই সুখী হ। বিন্দুকে নিয়ে যদি তুই সুখী হতে পারিস আমিও তোকে ভুলে থাকতে পারবো। ভুলতে তো পারবো না, তবে চেষ্টা করব। চমকে উঠে মেহেদী, তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। দুনিয়া বুঝি ঘুরছে তার চারপাশে। সে নিজেকে সামলে আবারও পড়ায় মন দেয়। আমি তোকে ভালোবাসি, তবে এভাবে আপন করতে চাইনি। কেন করলো ওরা এমন? আমি তোকে সেই স্বামী হিসেবে পেলাম ঠিকই, কিন্তু দেখ সেটাও তোর বিরুদ্ধে। আমি তো তোর অমতে চাইনি কিছু। তুই যে বিন্দুকে ভালবাসিস এটা জেনেও আমি কি করে তোর মনের বিরুদ্ধে তোর হতে পারি? জানি বিন্দুর স্বামী আছে, কিন্তু তুই তো এখনো তাকে লালন করছিস নিজের বক্ষপিঞ্জরে। ওরা কেন আমার জীবনের সাথে তোকে জড়িয়ে দিল? একটা হাস্যকর সত্যি কথা শুনবি। আমি আমি এভাবে পেতে চাইনি ঠিকই, কিন্তু যখন তোর নামে কবুল বলতে বলা হলো আমি দ্বিতীয়বার তোকে পাওয়ার স্বপ্ন দেখলাম। আমার নিভে যাওয়া ইঞ্চি ইঞ্চি ভালোবাসারা যেন একটা আলো দেখতে পেল। কিন্তু তুই কি করলি? বিয়ের পরের দিনই তালাক চাইলি। আমি কি এতটাই খারাপ? আমার সাথে কি সংসার করা যায় না? আচ্ছা, আমাদের মধ্যে বাধা কি শুধুই বয়স? তুই মুক্তি চাইলি, আমি আর কি বা করতাম বল? আমি তো তোর সুখ চাই। আমার খাতায় না হয় অপ্রাপ্ত টুকুই থাকুক, তুই ভালো থাকলেই আমি ভালো থাকব। এটাই আমার একমাত্র প্রার্থনা। আমি না হয় বাকি জীবন অপ্রাপ্তির বোঝা বয়ে বেড়াই,
তবুও তোকে ভালোবাসার সত্যিটা আমি মুছতে পারবো না। বড্ড ভালোবাসি তোকে। আর কিছু পড়ার সাহস পায় না মেহেদি। দুনিয়া ঘুরছে। মেহেদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মুখে বিস্ফোরণ, অস্থিরতা, বুক ধড়ফড় করে, কণ্ঠ কাঁপছে প্রচণ্ড। ঘেমে নিয়ে একাকার শরীর। বৃষ্টি এত বছর ধরে ভালোবাসা তাকে একা একা এই কষ্ট বয়ে বেড়াচ্ছে। আর সে একটি বারের জন্যও বুঝতে পারল না। আমাবস্যা নামল মেহেদির মুখে। অপরাধ বোধে জর্জরিত হলো বুক। ঠিক কতটা অভিমান আর কষ্ট জন্মালে ভালোবাসার মানুষটির থেকে মুক্তি চাইতে পারে। মেহেদি আর দাঁড়ালো না, শক্তি পেল না দাঁড়িয়ে থাকার। ডায়েরিটা টেবিলের উপর রেখে দ্রুত প্রস্থান করল সে। শুক্রবার সকাল। ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে। অথচ বিন্দু এখনো রুম থেকে বের হয়নি। এ আর নতুন নয়, এটাই হচ্ছে বিগত 1 মাস থেকে। এখন আর আগের মতো উঠে রান্নাঘরে ঝুমা আর মীরার সঙ্গে গল্পের ফাঁকে ফাঁকে হাতে হাতে কাজ এগিয়ে দেয় না। চঞ্চলতা দেখায় না। কলেজ থেকে এসে বেশিরভাগ সময় রুমেই কাটায়। অর্ণ যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন বিন্দুর সমস্ত হাসি খুশি কেড়ে নিয়ে গেছে। রুহি এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে। সে নিজেও অনেকবার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, হতাশ হয়েছে। শুধু একবার হাতের নাগালে ভাইকে পাক, তার ফুলকে কষ্ট দেয়া। আচ্ছা মতো কথা শুনিয়ে দিবে হুম। রুহি দরজায় টোকা দিতে কয়েক সেকেন্ড পেরতেই দরজা খুলে গেল। বিন্দুর ফোলা ফোলা দুটো চোখ দেখে ফের হতাশার শ্বাস নিল। নিশ্চয়ই মেয়েটি আজকেও রাত জেগে কান্নাকাটি করছে। বিন্দুর মুখে ফোঁটা ফোঁটা পানি, হাত মুখ ধুয়ে এসেছে কেবল। রুহি বিছানায় বসে। বিন্দু এলোমেলো বইগুলো গুছানো শুরু করে। রাতে বই নিয়ে বসে ঠিকই, কিন্তু পড়ে না। ফাইনাল এক্সাম নিকটেই ঘনিয়ে এসেছে, কি লিখবে আল্লাহ জানে। বিন্দুর ভাবনার সুতো ছিঁড়ল রুহির কথা শুনে। আর কতকাল এভাবে চলবে? বিন্দু মাথা তুলে বলল, কি চলার কথা বলছিস? নিজের দিকে তাকিয়ে দেখেছিস চেহারার কি হাল করেছিস? জানিসই তো ভাইয়ার কতটা দায়িত্ব, কত ব্যস্ততা তার। তুই কি অবুঝ? কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? সামনে যে এক্সাম, সেই খেয়াল আছে? এভাবে চললে তো পরীক্ষায় খারাপ করবি ফুল। রুহির কথা শুনে বিন্দু তাচ্ছিল্য করে হাসল। সে বুঝবে না কেন, সব বোঝে সে। একটা মানুষ ঠিক কতটা ব্যস্ত থাকলে নিজের স্ত্রীকে ভুলে যান। বিন্দু বইগুলো গোছাতে গোছাতে শান্ত গলায় বলল, তোর কি মনে হয় তোর ভাইয়ের জন্য আমি কষ্ট পাই? ছটফট করি? উহু, ভুল বললি। তবে কি জানিস, আমার না মাঝে মাঝেই নিজের ভাগ্যের উপর দুঃখ লাগে, আফসোস হয়। আমি তো এমন জীবন সঙ্গী চাইনি। আমি তো একটা সাধারণ, যত্নশীল পুরুষ স্বামী হিসেবে চেয়েছিলাম। তোর ভাইয়ের মতো এত ব্যস্ত মানুষ তো আমি চাইনি। অথচ তোর ভাইই আমার জীবনে জোর করে ঢুকে পড়ল, বাধ্য করল তার মায়ে জড়াতে। আর আজ যখন সবকিছু ঠিক হলো, সে কি করল? আমার দেহে জুড়ে পূর্ণতা এঁটে দিয়ে উধাও হয়ে গেল। এটা হওয়া কি খুব জরুরি ছিল? এমন পূর্ণতা তো আমি চাইনি। বেশ নিরেট আর শান্ত স্বরে কথাগুলো বলল বিন্দু। বিন্দু যতই বলুন, যাই বলুক, রুহি তো জানে তার ফুল ঠিক কতটা মিস করে তার কর্নেল সাহেবকে। কতটা অভিমান জন্মানে নিজের প্রতি আফসোস করে। রুহি বলল, ভাইয়া সত্যিই তোকে খুব ভালোবাসে রে ফুল। আমার ভাইকে কখনো কোনো মেয়ের জন্য এতটা পজেসিভ হতে দেখিনি। আমার মনে হয় ভাইয়া সত্যিই খুব ব্যস্ত আছে, তাই আমাদের সাথে কন্ট্যাক্ট করছে না। দেখছিস না, পাপাও চেষ্টা করছে ভাইয়ের খোঁজ করার। তুই দেখিস ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে। বিন্দু রুহির কথা শুনল, তবে তার প্রত্যুর করল না। শুধু গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। ঘরটা নিঃশব্দতায় ছেয়ে গেল। বিন্দু টুকটাক কাজ করতে করতে বলল, পীড়িতের আলাপ রেখে সকাল সকাল এখানে যে কিছু বলবি? একটু ফুপির বাসায় যাব, ফুপি যেতে বলেছে, তোকেও আমার সাথে যেতে হবে। বিন্দু ভ্রু নাচিয়ে বলল, ফুপি বলেছে? নাকি অন্য কারো দেখতে ইচ্ছে করছে হুম? তুই যা, আমি গিয়ে কি করব? আমতা আমতা করে রুহি। চলো না ফুল, একা একা যেতে ইচ্ছে করছে না। যার জন্য যাওয়ার জন্য উতলা হচ্ছিস, জানে সে? রুহি দুদিকে মাথা নাড়ল। না, জানে না। মন খারাপ করছে। ছুটি শেষ, আগামীকাল যে চলে যাবে। বিন্দু দুষ্টু হাসি হাসল, বলল, তাই সাহেবা যাবে মন ভালো করতে? এবার একটু দরজা জানালা বন্ধ করে নিস প্লিজ। বিন্দুর কথা শুনে রুহি লজ্জা পেয়ে চোখ রাঙানি বলল, তুই কি এটা কখনোই ভুলবি না? এই একটা কথা বলে আর কত লজ্জা দিবি তুই? বিন্দু হাসে, বলে, তোর তো কপাল ভালো, এটা আমি এখনো বৃষ্টিকে বলনি। যদি বলি তাহলে কি হবে? হুহু। না বইন প্লিজ, ওর কাছে বলিস না। তাহলে আমার মান ইজ্জত আর রাখবে না ও। অনুনয় করে বলল রুহি।
বিন্দু ফের হেসে ফেলল। বৃষ্টির মুখ পাতলা, মেয়েটি কিছুই পেটে ধরে রাখতে পারে না। এটা যদি সে জানে তাহলে সারাদিন রুহিকে খ্যাপাবে। বিন্দু রুহির দিকে তাকিয়ে বলল, গিয়ে রেডি হ, আমি আসছি। সাদিদের ড্রয়িং রুমে বসে বিন্দু আর রুহি। শুক্রবার দরুন সারফারাজও আজকে বাসায় আছে। সাজেদা বেগম নাস্তার ট্রেটি টেবিলের ওপরে রাখতে রাখতে বলল, যাদের বলে কয় তো আনা যায় না, আজকে বিনা দাওয়াতে হাজির হলো, ঘটনা কি হু? রুহি আমতা আমতা করে বলল, তোমাকে ভীষণ মনে পড়লিছ বুঝলে, কলেজও ছুটি আছে তাই তো চলে এলাম। সাজেদা বেগম চোখ ছোট ছোট করে তাকালেন। তাকে যে কতটা মনে পড়েছে সেটা তো সে ঢের বুঝতে পারছে। ফুপির জহুরি দৃষ্টি দেখে রুহি এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, অমন করে তাকিয়ে আছো কেন? সত্যি তোমাকে ভীষণ মনে পড়লিছ। এই বিন্দু বল, আমি সত্যি বলছি কিনা। চোরের মনে পুলিশ পুলিশ। বিন্দু চোখ বড় বড় করে ফেলল। বেচারি হঠাৎ মিথ্যা কথা বলতে পারে না। বিন্দু আমতা আমতা করতে সাজেদা বেগম মনে মনে হাসলেন। এটো বাসন তুলতে তুলতে গম্ভীর গলায় বলেন, তোমরা জনেই আমার রুমে আসো। বিন্দু আর রুহি একে অপরের দিকে তাকিয়ে সাজেদা বেগমের পিছু পিছু তার রুমের দিকে হাঁটল। সাজেদা বেগম আলমারি খুলে অনেকগুলো গহনার বাক্স বের করে এনে বিছানায় রাখলেন। বিন্দু রুহি চোখ বড় বড় করে শুধু তাকিয়েই থাকল। সাজেদা বেগম কিছু পুরনো গহনা বের করে রুহির সামনে ধরে বলে উঠলেন, দেখ তো এগুলো পছন্দ হয় কিনা তোর। পুরনো আমলের ডিজাইন আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। তোর পছন্দ না হলে আমি আবার নতুন করে গড়িয়ে দেব তোকে। সাজেদা বেগমের কথার আগা মুন্ডু কিছুই মাথায় ঢুকল না রুহির। সে অবাক চোখে তাকিয়ে বলে, এসব আমাকে কেন বলছো ফুপি? আর আমাকে গয়নাই বা কেন গড়িয়ে দিবে? এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছে, আমি আমার পুত্রবধূকে দিতে চাই। এখন বলতো তোর পছন্দ হয়েছে কিনা? সাজেদা বেগম এমন সোজাসাপটা কথায় চক্ষুযুগল বড় বড় হয়ে গেল রুহির। সাজেদা বেগম রুহির হকচকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে হাসলেন। মেয়েটির মাথায় গাঁটটা মেরে বললেন, হয়েছে, আর ভেলকি ধরতে হবে না, তলে তলে এত দূর আর আমি জানব না। তাড়াতাড়ি আমার ঘরে আয় আর অনেকগুলো নাতিপুতি উপহার দে। একা একা আর কতকাল কাটাবো বলতো? ভীষণ খেল রুহি। তার চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে উঠল। ভ্রু যেন মাথার ওপরে উঠে গেল। মুহূর্তের জন্য তার মুখ হা হয়ে রইল। সাজেদা বেগম তাদের সম্পর্কের কথা কিভাবে জানল? সাদি বলেছে। বিন্দু প্রথমে অবাক হলেও পরে ফিক করে হেসে বলে উঠল, তুমি কি এখনই নাতিপুতি চাইছ ফুপি? না মানে ওরা যে উতলা হয়ে আছে। তুমি অর্ডার করলে মনে হয় এখনই বাবু ডাউনলোড করে ফেলবে। সাজেদা বেগম বিন্দুর মাথায় চটি দিয়ে বলেন, দাঁত বের করে হাসতে হবে না, আপনাকেও বলছি তাড়াতাড়ি অনেকগুলো নাতি নাতনি উপহার দিবেন। বিন্দু লজ্জা পেল। রুহি সেদিকে তাকিয়ে মনে মনে হাসল। বেশ হয়েছে, ফুপির পক্ষ টানছিলি, যা যা আরও টানবে আদব। সাজেদা বেগম একে একে গহনাগুলো দেখিয়ে ফের জিজ্ঞেস করলে রুহি মৃদু গলায় বলে, এগুলোই থাক, বেশ সুন্দর লাগছে। এটা তোর জন্য। বিন্দুর দিকে একটা মোটা স্বর্ণের চেনও বাড়িয়ে দিল সাজেদা বেগম। বিন্দু অবাক হয়ে বলে, আমার জন্য? আমি কি করব এটা দিয়ে? বিয়ের পরেই না কতগুলো দিলে। ভদ্রমহিলা চোখ রাঙিয়ে বললেন, আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি ছেলের বউকে। ধর, আর শোন, এখন থেকে ফুপি শাশুড়ির মর্যাদা দিবি, সম্মান করবি। দিন দিন দুটোই পাজি হয়ে যাচ্ছিস। জল্লাদ শাশুড়ি না হলে কাজ হবে না দেখছি। সাদির রুমের দরজাটা হালকা ফাঁকা। রুহি উকি মারতেই ভেতর থেকে একজোড়া শক্ত হাত টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। আকস্মিক এমন কাজে ভড়কে গেল মেয়েটি। সাদি রুহির কোমর জড়িয়ে ধরে চুমু খেল গালে। রুহি চোখ গরম করে বলল, কি করছেন অসভ্য লোক, ছাড়ুন বলছি। তোকে দেখলেই খালি ছুঁয়ে দিতে ইচ্ছে করে, আর তুই ছেড়ে দিতে বলিস। সাদির কথা শুনে চোখ কুঁচকে যায় রুহির। আপনি কি করে বুঝলেন আমি এখন আসব? দরজায় উত পেতে ছিলেন নাকি? সাদি জবাব দিল না। রুহিকে আরও একটু নিবিড়ভাবে জড়িয়ে বলল, তোকে যে ছেড়ে যেতে ইচ্ছে করছে না জানু। বেশ মন খারাপ করে বলল সাদি। এ পর্যায়ে নরম হল রুহি, শীতল গলায় বলল, চলে যাবেন তো কি হয়েছে? আগের মতো ফোনে তো কথা হবেই তাই না? তুই আর আমার কষ্টের কি বুঝবি? মা কি বলল শুনলি না? নাতি নাতনি চাই তার। চল বিয়ে করে ফেলি। রুহি কপাল কুঁচকে বলে, ফুপি কি বলেছে না বলেছে আপনি জানলেন কি করে? আড়ি পেতে ছিলেন দরজার কাছে। আড়ি পাততে যাব কোন দুঃখে? গিয়েছিলাম কাজে, এখন তোদের কথা আমার কানে আসলে আমি কি করব? ভালো,
দরজা খুলে দিন। কেউ দেখলে কি মনে করবে? রুহির কথা শুনে সাদি নাকচ করে বলল, কেউ আসবে না এখানে, চল যাবার আগে একটু স্পেশাল টাইম এনজয় করি। রুহি সাদির বুকে কনুই দিয়ে গুঁতো মেরে বলল, আমাকে এখন না ছাড়লে আপনার স্পেশাল এনজয় ছুটিয়ে দিব অসভ্য লোক। সাদি চোখ মুখ কুচকে বলে, তুই এত আনরোমান্টিক কেন রে হাঁপানি রুগী? এমন চললে তো আমার মা ইহজীবনেও নাতিপুতির মুখ দেখবে না। সাদি রুহি আর বিন্দু দাঁড়িয়ে আছে সাদিদের গার্ডেনে। বিন্দু শুধু রুহির জন্যই এখানে আসেনি, সে আরও একটি কাজে এসেছে, অর্ণর খোঁজ। তার খোঁজ মারিদ এবং সাদি ছাড়া কেউ দিতে পারবে না, বেশ ভালো করেই জানে সে। বর্তমানে মারিদ দেশের বাহিরে বউ নিয়ে হানিমুনে গিয়েছে। এক্সট্রা 1 মাসের ছুটি দিয়েছে নাকি স্বয়ং অর্ণ নিজেই। তার কেন জানি মনে হচ্ছে তার কর্নেল সাহেব ভালো নেই, কেমন যেন বুকের ভেতর অস্থির অস্থির লাগে। কর্নেল সাহেব তো কথা দিয়েছিল তাড়াতাড়ি ফিরবে, কথার বরখিলাপ করা তো তার ধাঁচে নেই। চুপ করে থাকবেন না ভাইয়া, বলুন আমার কর্নেল সাহেব কোথায়? কেন তার খোঁজ কেউ পাচ্ছে না? সে তো ছুটিতে ছিল, মিশন কমপ্লিট করে তো তার পুনরায় ছুটি পেয়ে আসার কথা তাহলে। বেশ রুক্ষ গলায় বলে ওঠে বিন্দু। সাদি আমতা আমতা করে বলল, অর্ণ ঠিক আছে বিন্দু, ও ব্যস্ত আছে, ছুটি বাতিল করেছে, তাই তো আসেনি এবং যোগাযোগ করতে পারেনি। তুমি অযথা চিন্তা করছো, এতটা কিসের ব্যস্ত সে? একটা ফোন কল পর্যন্ত করতে পারে না, যার জন্য। সাদি পুনরায় আমতা আমতা করে বলল, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই ব্যস্ততা শেষ করে ফোন করবে। আপনি আমাকে মিথ্যা বলছেন ভাইয়া, সত্যি করে বলুন তো সে ঠিক আছে তো? সাদির কথার বেশ শক্ত গলায় বলে উঠল বিন্দু। সাদি দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি সত্যিই কিছু জানি না, আমি নিজেও ট্রাই করতেছি বাট পাইনি। আগামীকাল গিয়ে তারপর তোমাকে কিছু জানাতে পারব। বিন্দু হতাশ চোখে তাকিয়ে রইল। তার কেন জানি মনে হচ্ছে সাদি তাকে মিথ্যা বলছে। শুধু সাদি নয়, সাজ্জাদ রেজাও মিথ্যা কথা বলছে। কিন্তু কেন? সময়টা শুক্রবার দুপুর নাগাদ। সপ্তাহান্তের আমেজে আজকে মাহবুব আলম ছুটিতে। শুক্রবারের হাওয়ার মতোই হালকা মেজাজে আলম পরিবারের সবাই একসাথে বসেছে খাবার টেবিলে। সেখানে থেকে বাদ পড়েনি বৃষ্টিও। সকাল সকালেই বোন চলে এসেছে। মেহেদী শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। মেয়েটা ঝর্ণার বড় মেয়ে অলির সাথে খুনসুটি করতে করতে খাচ্ছে। মেহেদী এক পলক সকলের দিক তাকিয়ে গলা খাকারি দিয়ে বলে ওঠে, তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে। মেহেদীর কথায় সবার মনোযোগ পড়ল তার দিকে। মাহবুব আলম জিজ্ঞেস করলেন, কি কথা? আমি বিয়ে করব। মেহেদীর কথা খানায় বিস্ফোরণ ঘটল ঘর জুড়ে। বৃষ্টি সহ সবাই চমকালো। মনোয়ারা বেগম অবিশ্বাস্য গলায় বলেন, কি বললে? মেহেদী পুনরায় অকপট স্বীকারোক্তি দিল, বিয়ে করব আমি। চোখ বড় বড় হয় সবার। মেহেদীর বিয়ের কথা শুনে বৃষ্টির বুকের ভেতর অস্থিরতা বাড়ল, নেত্র ঘোলাটে হল। মাহবুব আলম থমথমে গলায় বললেন, বিয়ের বয়স হয়েছে তোমার, বিয়ে করে বউকে খাওয়াবে কি, পড়াবে কি? মেহেদী ইতস্তত বোধ করে বাবা চাচার সামনে বিয়ের কথা বলতে। তবুও সে শান্ত থেকে শীতল গলায় বলল, সবাই যা খায় তাই খাবে, প্রয়োজন হলে লেখাপড়ার পাশাপাশি আমি চাচ্ছুর সাথে বিজনেস করব। হঠাৎ বিয়ের ভূত মাথায় চাপল কেন? আগে লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবে। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুমিও আমার মতো একজন পুলিশ অফিসার হবে। বাবার কথার পিছতে মেহেদী অভয় দিয়ে বলে, আমি তোমার স্বপ্ন পূরণ করব বাবা, তবে বিয়েটা তো আর বাধা হতে পারে না, তাই না? কি ব্যাপার মেহেদী, কোথাও পছন্দ টছন্দ করে রেখেছিস নাকি? ঝর্ণার কথায় মনোয়ারা বেগম মৃদু ধমক দিয়ে বলেন, কিসের পছন্দ? এত তাড়াতাড়ি কিসের বিয়ে? আগে পড়াশোনা শেষ হোক। কোথা থেকে চাপল এই ভূত? বৃষ্টির ইচ্ছে করছে এখান থেকে উঠে ছুটে যেতে, কিন্তু সে শক্ত হয়ে বসে রইল। মনোয়ারা বেগমের কথার পরে ঘরটা নিঃশব্দতায় ছেয়ে গেল। নিস্তব্ধতা ভাঙল মাহবুব আলমের গম্ভীর কণ্ঠস্বরে, মেয়েটাকে এবারে কিছুটা চমকায় মেহেদী ডোক গিলে বলল, আমি তোমাদের কিছু বলতে চাই। তোমাদের মনে আছে বৃষ্টি আর আমি বিন্দুর দাদির মৃত্যুতে ওদের গ্রামে গিয়েছিলাম? সেখানে তারপর সেদিন রাতে ওদের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলল অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যাওয়া বন্ধনের কথা। বৃষ্টি পিলে চমকালো। কি করতে চাইছে মেহেদী? সে কিছুই বুঝতে পারছে না। সে তো নিজেই বলেছিল এই কথা পরিবারের কাউকে বলবে না। তাহলে আজ এসব কথা কেন তুলছে সে?
মেহেদির কথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো আলম ভিলায়। আকাশ ভেঙে পড়ল সবার মাথায়। নিজেদের কানকেই যেন তারা বিশ্বাস করতে পারছে না। বৃষ্টি স্তব্ধ হয়ে বসে আছে, যেন পুরনো কষ্টটা মাথা চাড়া দিয়ে উঠেছে। মাছুমা বেগম বেশ রুক্ষ গলায় বললেন, এত বড় একটা কথা তোমরা লুকিয়ে রেখেছিলে কেন? কেন আমাদের জানালে না? তুমি আমাকে জানালে না কেন বৃষ্টি? ওর কোনো দোষ নেই ছোট মা, আমি নিষেধ করেছিলাম না জানাতে। আসলে বিষয়টা মানতে পারছিলাম না আমরা। তবে আমি এখন ওকে সমাজে স্ত্রীর মর্যাদা দিতে চাই। পুনরায় চমকালো থমকালো বৃষ্টি। অবাক নয়নে তাকালো মেহেদির দিকে। মেহেদি তাকিয়েই ছিল, দরুন দুজনের চোখাচোখি হলো। বৃষ্টি অভিমানের দৃষ্টি নামিয়ে নিল দাড়ি। আলম ভিলার অন্দরমহলে যেন এক অদৃশ্য অশান্তি নেমে এলো। প্রত্যেকে নিজের মনে গভীর চিন্তায় ডুবে আছে। বিবাহের প্রসঙ্গে এখন কি করা উচিত, সেই উত্তর যেন কারো হাতের মুঠোয় ধরা দিচ্ছে না। এই মুহূর্তে বিয়েতে যদি রাজি না হয়, তবে ভবিষ্যতে কে জানে কখন কি অঘটন ঘটিয়ে ফেলবে। তারা বুঝতে পারছে জনের মাঝে এক অদ্ভুত টান তৈরি হয়েছে, যা অস্বীকার করার উপায় নেই। এক ছাদের নিচে থেকে তাদের দূরে রাখাও যে প্রায় অসম্ভব, তা ভেবেই সকলে দিশেহারা। আবার বাইরে কেউ টের পেলে কথার রেশ ছড়িয়ে পড়বে চারদিকে। পরিবারের ভেতর চাপা গুঞ্জন শুরু হলো। ভাইয়ে ভাইয়ে সিদ্ধান্ত হলো, বাধা দিয়ে কিছু হবে না। শেষ পর্যন্ত ওদের ফের বিবাহ দেওয়াই হবে সবচেয়ে মঙ্গলজনক পথ। মেহেদি চিন্তিত হয়ে কিছু বলার আগেই বৃষ্টির বাবা বলে ওঠে, তোমাদের কি কাবিনও হয়েছে? না, প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় তখন হয়নি। আচ্ছা, তোমরা যখন আগে থেকেই বিবাহিত, এখন একসাথে থাকতে চাইছ, আমাদেরই বাকি বলার আছে। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, আমরাও টেনশন মুক্ত থাকব। আগামী শুক্রবার তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। মেহেদির মুখে হাসি ফুটে উঠল। ভেবেছিল হয়তো পরিবার থেকে বাধা আসবে, কিন্তু সবাই যেন এই সম্পর্কে খুশি হয়েছে। বৃষ্টি তখনও ঠোঁট কামড়ে মাথা নিচু করে আছে। তার মতামত না নিয়েই তারা বিয়ের ডেট ঠিক করে ফেলেছে। বৃষ্টি উঠে দাঁড়ালো, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে কণ্ঠে জোর এনে বলল, তোমরা সবাই ওর কথায় মতো দিতে পারো না। ওটা একটা অ্যাক্সিডেন্ট, আমি এই বিয়ে মানি না। কোনো বিয়ে টিয়ে হবে না, কোনো বিয়ে না। বৃষ্টি ছুটে যায় নিজের রুমে। কণ্ঠ কাঁপছে তার। বৃষ্টির কথা শুনে সবাই অবাক হল। তারা দুই পক্ষের সহমত আছে বলেই মনে করছিল। মেহেদি উঠে দাঁড়িয়ে বলল, ওর সাথে আমি কথা বলছি, তোমরা বিয়ে ব্যবস্থা করো। আমি চাই বিয়েটা ঘরোয়াভাবেই হোক। বৃষ্টি রুমে ঢুকে দরজা আটকে দেওয়ার আগেই মেহেদি রুমে ঢুকে পড়ল। বৃষ্টির মসৃণ গালদয় বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে নীরব অশ্রুজল। সে মেহেদিকে ঠেলে বের করে দিতে চেয়ে রাগান্বিত গলায় বলল, বের হ আমার রুম থেকে। এখানে কি চাই তোর? তুই তো মুক্তি চেয়েছিলি, আমি দিব বলেছি। তাহলে এখন এত ড্রামা কিসের জন্য? মেহেদি শক্ত হাতে বৃষ্টির হাত ধরে আটকে দিল। পিঠের সাহায্যে দরজাটা বন্ধ করে দিতে দিতে বলল, তোকে সম্পূর্ণ নিজের নামে করে নেয়ার জন্য। তোর কথাতেই হবে সব। তোর ইচ্ছে হলে মুক্তি চাইবি, আবার ইচ্ছে হলে থেকে যাবি। তোর কথায় সব হবে না। তুই শুনে রাখো, আমি তোকে চাই না। তালাক চাই। ঠোঁটে পুরুষালী স্পর্শ পেতেই বৃষ্টির বুলি আটকে গেল গলায়। মেহেদি বৃষ্টিকে থামানোর জন্য ছোট করে একটা চুমু খেয়ে ছেড়ে দিল বৃষ্টির ওষ্ঠযুগল। বৃষ্টি এলোপাথারি কিল ঘুষি মারতে শুরু করে মেহেদির বুকে। তোকে আমার সহ্য হচ্ছে না মেহেদি, আমার সামনে থেকে চলে যা। তোকে চাই না আমার, শুনতে পাচ্ছিস? চাই না এখন আর তোকে। না চাইলে তো হবে না সোনা, কিউট কিউট বেবি চাই না তোর কাছে। না আসলে হবে? তোকে আমার বাবুর মা না বানিয়ে তো ছাড়ছিই না। মেহেদির মুখে এমন কথা শুনে স্তব্ধ হল বৃষ্টি। হঠাৎ হামলে পড়ে মেহেদির উপরে। মেহেদির টি-শার্টের কলার চেপে ধরে ক্রুদ্ধ গলায় বলল, তোর সাহস হলো কি করে আমার পার্সোনাল জিনিসে হাত দেয়ার? ওহ হ, এই জন্যই তো বলি, হঠাৎ করে এত দরদ, এত অধিকার জন্মালো কোথা থেকে? সিম্প্যাথি দেখাচ্ছিস? আমি সিম্প্যাথি চেয়েছি তোর কাছে? হ্যাঁ, আমি ভালোবাসতাম, বুঝতে পারছিস, ভালোবাসতাম। এখন বাসি না। আর কখনো স্ত্রীর অধিকার নিয়ে আমার সামনে আসবি না। বের হ, তোর মুখটাও দেখতে চাই না আমি। বৃষ্টির এমন ব্যবহারে কষ্ট পেল মেহেদি। তবুও সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুতেই ছাড়বে না তার অধিকার। সে জানে বৃষ্টি এখনও ভালোবাসে তাকে। বৃষ্টির মনের মধ্যে অভিমানের পাহাড় গলিয়ে প্রবেশ ভেতরে করতে হবে তাকে। মেয়েটা যে কষ্ট পাচ্ছে। মেহেদি বৃষ্টিকে নিজের বুকের সাথে চেপে ধরে মলিন কণ্ঠে বলল,
আমাকে ক্ষমা করে দে বৃষ্টি। আমার ব্যর্থতা তোর ভালোবাসা বুঝতে না পারাটা। তুই বিশ্বাস কর আমি তোর ডায়েরি পড়ে তোর প্রতি ফুটবল হয়নি। আমি তো আজকে সকালেই ডায়েরিটা পড়েছি। বাটাই শোয়ার আমি তোকে অনেক আগে থেকেই ফিল করি। আমি তোকে চাই, যেটা আমার বুঝতে দেরি হয়ে গেছে। আমাকে ফিরিয়ে দিস না বৃষ্টি। আই হ্যাভ ফ্যালেন ইন লাভ উইথ ইউ। সত্যি আমি তোকে ভালোবেসে ফেলেছি। আই হ্যাভ ফ্যালেন ইন লাভ উইথ ইউ। এই কথাটা শোনার জন্য বৃষ্টি দিনের পর দিন কতটা কষ্ট পেয়েছে, ছটফট করছে, নীরবে কেঁদেছে। এতদিনের কষ্ট অভিমান যেন ঝরঝরিয়ে ঝরে পড়ল কান্নার রূপে। বৃষ্টি মেহেদির বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে ফেলল। মেহেদি বাধা দেয় না, কাদুক হালকা হোক ওর মন। সময় দেয় ওকে, শুধু নীরবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। সময়ও যেন ওদের সঙ্গ দেয়। বৃষ্টি কাঁদতে কাঁদতে ভেঙ্গুর গলায় বলল, তোর মনে অন্য কারো বাস, এটা আমি মানতে পারছি না মেহেদি। হোক সে আমার বেস্ট ফ্রেন্ড, কিংবা অন্য কারো স্ত্রী, আমি তবুও সহ্য করতে পারছি না। মেহেদি মুখবিবর অসহায় হল, কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলল, এখানে যে আমার কোনো হাত নেই বৃষ্টি। আমিও তো ইচ্ছে করে অন্যের স্ত্রীকে ভালোবাসিনি। যখন জানতে পেরেছি অনেকটাই দেরি হয়ে গেছে। তবে বিশ্বাস কর আমি এখন আর বিন্দুকে ভালোবাসি না, তার জন্য অস্থির হই না। মিথ্যা কথা বলবো না, হয়তো কিছুটা মায়া রয়ে গেছে। সেটুকু না হয় তুই তোর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিস। আমিও সম্পূর্ণ ভুলে গিয়ে তোর হতে চাই। তোকে ভালোবেসে বাঁচতে চাই। দুপুরের খাওয়া সাজেদা বেগমের বাড়িতেই খেল রুহি এবং বিন্দু। দিনটা বিন্দু মোটামুটি ভালোই কেটেছে সারফারাজের সঙ্গ পেয়ে, ভারী দুষ্টু ছেলেটা। সাজেদা বেগমের সঙ্গে হাতে হাতে রান্না বান্না করতে করতে কখন যে সময় কেটে গেছে টেরি পায়নি। দিনের আলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। পশ্চিম আকাশে সূর্যের শেষ রং ম্লান হয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চারপাশের উজ্জ্বলতা কমে গিয়ে পৃথিবীকে ঘিরে ধরছে এক অচেনা অন্ধকার। গাছপালা, পথঘাট, ঘরবাড়ি সব যেন আবছা হয়ে উঠছে। দিন ফুরিয়ে গিয়ে রাত তার আসন পেতে শুরু করেছে। বিন্দু ব্যস্ত সড়ক থেকে চোখ ঘুরিয়ে সাদির দিকে তাকাল। এরা তাকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ মালুম। যেহেতু ওদের আজকে সাজেদা বেগমের বাড়ি থাকার প্ল্যান ছিল না, তাই তো এক পোশাকেই এসেছিল। এখানে এসে আটকে গেল। দুপুরে গোসল করে সাজেদা বেগমের শাড়ি পরেছে দুজনেই। বিন্দু একটা নেভি ব্লু কাতান শাড়ি পরেছে। সাজেদা বেগমের তুলনায় বিন্দু বেশ চিকন, ব্লাউজের গলাটা বেশ বড় বড় লাগছে। বিন্দু তাই শাড়ির আঁচলটা ঘোমটার মতো দিয়ে রেখেছে। সেই দুপুর থেকে শাড়ি পরে থাকতে থাকতে অসহ্য লাগছে তার। আর এরা বাসায় না গিয়ে কোথায় যাচ্ছে। বিন্দু এবার বিরক্ত হয়ে বলে উঠল, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? এই তো এসে পড়েছি, গেলেই দেখতে পারবে, জাস্ট 5 মিনিটস। গাড়ি ড্রাইভ করতে করতেই বলে উঠল সাদি। বিন্দু চোখ কুঁচকে তাকালো সাদির পাশে বসা রুহির দিকে। মেয়েটা একমনে কেমন নিশ্চিন্তে গেম খেলে চলেছে। কিছুক্ষণ পরেই গাড়িটি থামল যথাস্থানে। সাদি বলল, নামো বিন্দু, আমরা এসে গেছি। বিন্দু গাড়ি থেকে নেমে আশেপাশে তাকিয়ে চমকে উঠল। এতক্ষণ অন্যমনস্ক থাকায় খেয়াল করেনি স্থানটি। বিন্দু অবাক হয়ে বলে, আমরা হঠাৎ এখানে কেন এলাম ভাইয়া? আজকে এখানে আমরা একটা পার্টি করব। তুমি ভিতরে যাও, আমি আর রুহি একটু পরে আসছি। আমি ভেতরে যাব না, আপনারা কোথায় যাচ্ছেন? আমাকেও নিয়ে যান। সাদি গাড়ি ঘোরাতে ঘোরাতে বলল, তুমি ভিতরে যাও, আমরা যাব আর আসব। হ্যাঁ কিন্তু রুহি। বিন্দুর কথা শেষ হবার আগেই সাদি টেনে চলে গেল। বিন্দু বেকুব বনে গেল। ভেতরে আজকে কিসের পার্টি? সারাদিনেও তো শুনল না কিছু। ভেতরে যাবে কি যাবে না দ্বিধা দ্বন্দ্বে ভুগছে বিন্দু। গেটের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গেটের ভেতরে প্রবেশ করল। কাজটা কি ঠিক হলো? আমাদেরও ভেতরে যাওয়া উচিত ছিল না? রুহির কথা শুনে সাদি বলে উঠল, অত সাহস আমার নেই বাবা। আর তাছাড়া যাদের তারাই বুঝুক, এখানে আমরা থেকে কি করতাম? রুহি কিছু বলল না, কেবল সাদির কাঁধে মাথা রেখে রিল। সাদি রুহির মাথায় আলতো চুমু খেয়ে বলল, চিন্তা করিস না হাঁপানি রোগী, সব ঠিক হয়ে যাবে। এখন শুধু তুই আর আমি। আমাদের নিয়ে ভাব। তোকে নিয়ে লং ড্রাইভে বের হব, চল। আজ রাতটা শুধু আমাদের জন্য। সদর ফটক চাপিয়ে রাখা, যা দেখে বিন্দু অবাক হল। সে হাতল ঠেলে ভেতরে প্রবেশ করল। লিভিং রুমটা আবছা অন্ধকার। ভেতরে প্রবেশ করতেই অতি পরিচিত ডিওর সোভাজ পারফিউমের ঘ্রাণ বিন্দুর নাসারন্ধ্রে মাদকের মতো টেনে নিল। কিসের পার্টি? কেউ তো নেই। হঠাৎ কিছু একটা ভাবতেই কেঁপে ওঠে বিন্দু।
সে তড়িঘড়ি করে ছুট লাগালো দরজার দিকে। তবে 2 কদম যাওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে একজোড়া শক্তপোক্ত হাতের বাঁধনে আটকে গেল সে। চমকায় থমকায় বিন্দু। অপ্রত্যাশিত এমন কাণ্ডে উত্তেজিত হয়ে ছোটাছুটি করে সে। প্রিয় মানুষটির সান্নিধ্য পেয়ে অভিমানী 2 চোখের বাঁধ ভেঙে গেছে তার। অর্ণ বিন্দুর ভেজা গালে আলতো হাত রেখে সুধাল। কাঁদছিস কেন আমার জন্য? বিন্দু তাকালো না, মুখ ঘুরিয়ে নিল। কথা বলবি না? বিন্দু জোর করে মুখ ঘুরিয়ে রেখেছে। সে কিছুতেই কথা বলবে না এই পাষণ্ড পুরুষটির সাথে দাঁড়িয়ে। অর্ণ জোর করে বিন্দুর মুখটা নিজের দিকে টেনে নিল। জান, কি ঠান্ডা নরম অর্ণর কণ্ঠস্বর। তবুও বিন্দুর অভিমান গলে না। অর্ণ এবার বিরক্ত হয়ে বলল, ধুর বাল, এসে পড়েছি না। এই জন্যই পোলাপান বিয়ে করতে নাই। এদের মাথা ভর্তি ইমোশন ছাড়া কিছু থাকে না। রাগ হলো বিন্দুর, সে ঠোঁট কামড়ে কান্না আটকে শক্ত গলায় বলল, কে বলেছে পোলাপান বিয়ে করতে? যান না, যান, গিয়ে কোনো বুড়ি মেয়েকে বিয়ে করুন গিয়ে। ইমোশনের দামই যখন দিতে পারবেন না, তাহলে কেন বিয়ে করেছেন কেন আমাকে? অর্ণ দাঁতে দাঁত পিষে বলল, তুই কথা না শুনলে সত্যি সত্যি তোর জন্য সতীন আনব দেখিস। চমকে উঠে বিন্দু ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে বলল, ছাড়ুন, ছাড়ুন বলছি আমাকে। আপনারা ছলনা করেছেন সবাই, কেন এনেছেন আমাকে এখানে? অর্ণ বিন্দুর কোমর পেঁচিয়ে ধরে কাছে টেনে নিতে নিতে বলল, বড্ড প্রেম প্রেম পাচ্ছে তাই এনেছি। বিন্দু নাক টেনে বলে, থাকব না আমি এখানে, ছাড়ুন, আমি বাসায় যাব। অর্ণ বিন্দুর কথায় প্রত্যুত্তর করল না। এক হাতে বিন্দুর কোমর পেঁচিয়ে ধরে কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। বিন্দু চেঁচায়, নামার জন্য ছটফট করে। অর্ণ নিজের কক্ষে প্রবেশ করে বিন্দুকে নামায়। বিন্দু পুনরায় হনহন করে বেরিয়ে যেতে ধরলে অর্ণ ক্রুদ্ধ গলায় ধমকে শুধাল, অবাধ্য হয়ে দেখ আজ, শুধু এক আছাড় মারব। বিন্দু আর সাহস পায় না পা বাড়ানোর, কেবল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অর্ণ ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর গলায় শুধাল, স্টপ ইউর ক্রাইং চড়ুই, ক্যালমো ডাউন এন্ড লিসেন টু মি। আপনি একটা পাষণ্ড হৃদয়হীন, কিচ্ছু শুনতে চাই না আমি। থেমে থেমে বলল বিন্দু। অর্ণ বিন্দুর শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে ঠোঁট ছোঁয় সেখানে। কেঁপে উঠল বিন্দু, তড়িঘড়ি করে সরে যেতে চাইল। অর্ণ শক্ত করে চেপে ধরে বরফের ন্যায় ঠান্ডা গলায় বলল, ছটফট করে না যান, অশান্ত বুকটা শান্ত হতে দেও। আশ্চর্য, মেয়েটা একেবারেই শান্ত হয়ে গেল। অর্ণর ক্লান্ত স্বর শুনে বিন্দুর মনটা নরম হয়ে এলো। অর্ণ শাড়ি ভেদ করে বিন্দুর পিঠে হাত বুলাতে বুলাতে পিঠের কাছে ব্লাউজের সরু হুকগুলো এক এক করে খুলে ফেলল। মুহূর্তেই বিন্দুর উজ্জ্বল মসৃণ পিঠটা উন্মুক্ত হয়ে গেল। চমকায় থমকায় বিন্দু, লজ্জায় কান গরম হয়ে যায় তার। কাপা কাপা গলায় বলতে চাইল, কি করছেন? অর্ণ বিন্দুর শাড়ির আঁচলে টান মেরে সম্পূর্ণ শাড়িটা শরীর থেকে আলাদা করে দিতেই বিন্দু অর্ণর হাত খামচে ধরল। চোখ কুচকে যায়। অর্ণর ব্যথাতুর আওয়াজ করে বলল, উফফো। বিন্দু তড়িঘড়ি করে হাত সরিয়ে নিল। এতক্ষণ খেয়াল করেনি অর্ণর বা হাতে ক্যানোলা পরানো দেখে চমকে উঠে মেয়েটি। কাপা কাপা গলায় বলল, কি হয়েছে আপনার হাতে ক্যানোলা কেন? অর্ণর কর্ণচোবর হল না সেই কথা। সে বিন্দুর পিঠ বুকে ঠেকিয়ে টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিল বিন্দুর গলা ঘাড়। অর্ণর ঠোঁট আস্তে আস্তে বিন্দুর উন্মুক্ত পিঠে নামে। সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল বিন্দুর। সহসাই সে ঘুরে অর্ণকে জড়িয়ে ধরল। কি আশ্চর্য যে লজ্জা হরণ করছে, তার কাছেই আশ্রয় নিচ্ছে লজ্জা নিবারণের জন্য। অর্ণর চাহনি পরিবর্তন হয়। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে গম্ভীর গলায় শুধাল, টেক অফ মাই শার্ট কুইক। কি লজ্জা আর সাংঘাতিক কথা। বিন্দু হাসফাস করে। অর্ণ গভীর স্বর বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন, শার্টটা খোল। বিন্দু কাপা কাপা হাত রাখল অর্ণর শার্টের বোতামে। খুব ধীরে সুস্থে একটা একটা বোতল খুলে ফেলল। বুকের কাছ থেকে শার্ট সরাতেই চৌড়া বুকে আড়াআড়ি করে মোটা ব্যান্ডেজ দৃশ্যমান হল। বিন্দু স্তব্ধ হয়ে যায়। সে ব্যান্ডেজের উপর আলতো হাত রেখে অস্থির গলায় বলল, এত মোটা ব্যান্ডেজ? কি হয়েছিল আপনার? সত্যি করে বলুন, এত দিন কোথায় ছিলেন আপনি? আর এই ব্যান্ডেজ? কি হলো, কথা বলুন, কি হয়েছিল আপনার? এবারেও কোনো রেসপন্স পেল না অর্ণর থেকে। অর্ণ শরীর থেকে আধখোলা শার্টটা সম্পূর্ণ খুলে ফেলে ছুঁড়ে ফেলল। কোনো আগাম বার্তা ছাড়াই বিন্দুকে একপ্রকার ছুঁড়ে ফেলের মতো বেড়ে ফেলল। আকস্মিক অর্ণর এমন কাজে ভড়কে গেল মেয়েটি। কিছু বুঝে উঠার আগেই অর্ণ নিজের ভর ছেড়ে দিল বিন্দুর নাজুক শরীরখানার উপরে। ওষ্ঠযুগল ডুবিয়ে দিল বিন্দুর কোমল ঠোঁটে।
একটা শ্বাসরুদ্ধকর চুমু খেয়ে ছেড়ে দিল বিন্দুর ঠোঁট। বিন্দু হাঁপায়, অর্ণ বিন্দুর সর্বাঙ্গে চুমুর বন্যা বইয়ে দেয়। বিন্দু তীব্র লজ্জায় শক্ত করে চোখ খিচে নেয়। আস্তে আস্তে অর্ণ ঘনিষ্ঠ হতে গেলে বিন্দু বাদ সেধে কাঁপা কাঁপা গলায় মিনমিন করে বলল, প্লিজ না, আপনি অসুস্থ। অর্ণ বিন্দুর বাধা দেয়া হাত দুটো একত্রে করে বিন্দুর মাথার উপর নিয়ে বিছানায় সাথে পিষে ফেলে। নেশাক্ত চোখে তাকিয়ে বলল, শরীরের ব্যথা সারানোর আগে মনের ব্যথা সারানো প্রয়োজন। আমি তোর তৃষ্ণায় তৃষ্ণার্ত, তোকে এই মুহূর্তে কাছে না পেলে সুস্থ হব না। বিন্দু বাধা দিলেও অর্ণ শুনল না। বিন্দুর পুরো শরীরটা দখল করে নিল। কাঁপিয়ে তুলল বিন্দুর নাজুক অস্তিত্ব। আস্তে আস্তে বিন্দু অনুভব করল এক অচেনা অর্ণকে, যা সে প্রথমবার অনুভব করেনি। অর্ণর বেপরোয়া উন্মাদনা নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত আটকে গেল বিন্দুর। ঠোঁট এবং হাত দুটোকেই দৃঢ়ভাবে আঁকড়ে রেখেছে সে। বিন্দু ছটফট করে উঠল, ওষ্ঠযুগল ছাড়া পেতেই ফুপিয়ে উঠে আহত স্বরে বলল, লাগছে কর্নেল সাহেব, প্লিজ ছেড়ে দিন। অর্ণ থেমে যায়, বিন্দুর মুখে অজস্র চুমু খেয়ে ঘনত্ব হওয়া গলায় সুধাল, কন্ট্রোল হারিয়েছি জান, প্লিজ পুরোপুরি ডুবতে দে তোর মাঝে। বিন্দু ভয় পাচ্ছে আজকের অর্ণকে। অর্ণর স্পর্শগুলো ও আজকে রুক্ষ আর দৃঢ়। ফের ফোপায় বিন্দু, কাঁপা কাঁপা গলায় বলল, না, আপনি নিজের মধ্যে নেই, ছাড়ুন প্লিজ। অর্ণ বিন্দুর চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায় জিভ দ্বারা চুষে নেয় চোখের নোনা জল। বিন্দুর নিঃশ্বাস জড়িয়ে আসে, অনুভূতির তাণ্ডবে থরথরিয়ে কাঁপছে নাজুক দেহ। অর্ণ টুকরো টুকরো চুমু খেতে খেতে বিন্দুর কানের লতিতে হালকা বাইট করে হাক্কিস্বরে বলল, কন্ট্রোললেস আমিটাকে প্লিজ সামলে নে হার্টবিট, নয়তো আমি শেষ হয়ে যাব। বিন্দুর আর বাধা দেয় না, শক্ত করে চোখ খিচে সদরে গ্রহণ করে স্বামীর ভালোবাসার যন্ত্রণা। মুহূর্তেই ভেঙে যায় দুজনের মাঝে দূরত্ব অভিমানের সংযম। দুটি দেহ দুটি আত্মা মিলেমিশে এক হয়ে গেল। অর্ণর বেপরোয়া স্পর্শে বিন্দু চোখের কোণে টলমল জল। হাত পা সহ গোটা তনু কাঁপছে, গলায় অচেনা ফাঁপা ভাব, বুকের ভেতর ছাপিয়ে আসা এক ধরনের অদৃশ্য ব্যথা। হৃদয় দ্রুত স্পন্দিত হয় বিন্দুর, যেন সবকিছু একসাথে থেমে গেছে। শরীরের প্রতিটি কোষ আনন্দ আর বেদনায় একসাথে কাঁপছে। নিঃশ্বাস বায়ুর সাথে খেলছে, ভেতরের অনুভূতি যেন হৃদয় এক এক ধাপে নড়ে ওঠে, কখনো ব্যথায় জর্জরিত, কখনো অদ্ভুত সুখের আবেশে ভরে যায়। বিন্দুর হাতের তালু অচেতনভাবে কাঁপে, সমস্ত অনুভূতি মিলেমিশে এক অবর্ণনীয় স্রোত বয়ে যাচ্ছে।